বিভারা ইংরেজি কাগজ নেয়। তাছাড়া কাগজটা হচ্ছে ছবি আর হেডিং দেখা ছাড়া বিশেষ পড়ে না, তাই খবরটার কথা সে জানেই না। দুপুরে পাশের বাড়ির বউ মানসী খুব একচোট হেসে নিয়ে বারান্দা থেকে বলল, ওম্মা, আপনি এখনো দেখেননি? আচ্ছা, আমাদের কাগজটা আপনাকে দিচ্ছি। একেবারে আপনার নামেই একজন খুন হয়েছে। আর মিল কী রকম? উত্তর কলকাতায় শ্যামপুকুর থানার অধীন, গৃহবধূ এক ছেলের মা, বয়স 40। পড়েই তো চমকে গেলুম। অবশ্য উনি আগেই পড়ে নিয়ে আমাকে ডেকে দেখালেন, বললেন, দেখো তো একবার পাশের বাড়িতে উকি মেরে বেঁচে টেচে আছেন না খুন হয়েছেন। আমি দৌড়ে জানলায় গিয়ে দেখি দাদা কল থেকে বেরোচ্ছেন। আপনি উঠোনে দাঁড়িয়ে বলাইকে কিসের জন্য যেন ধমকাচ্ছেন। তারপর আমাদের সে কি হাসি। বিভার কৌতূহল হলো, বলল, কাগজটা দাও তো। মানসী কাগজটা হাত বাড়িয়ে দিয়ে বলল, ওনার সব পড়া হয়নি এখনো, আমি এখনই দিয়ে দিচ্ছি। 3 থাকে বেশ বড় টাইপে হেডিং, গৃহবধূ বিভা দাস খুন, আততায়ী গহনার টাকায় হাত দেয়নি, ভৃত্য পলাতক। খবরটা ছোটই, সেটাকে টেনে লম্বা করা হয়েছে পাঠকদের রোমহর্ষণের জন্য। আর সত্যি সত্যি বিভার গায়ে কাটা দিল, বুক ছমছম করে উঠল। 17 বছরের উচ্চ মাধ্যমিক পড়া ছেলে স্কুলে গেছে, বিভা দাস দুপুরে একা বাড়িতে। সেই সময় গলা টিপে তাকে কে বা কারা খুন করে রান্নাঘরে ফেলে রেখে যায়। মৃতার দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। বালিশের নিচে আলমারির চাবি ছিল, কিন্তু আলমারি খোলা হয়নি। গহনা বা টাকা কড়িতেও হাত দেওয়া হয়নি। ছেলে স্কুল থেকে ফিরে দেখে সদর দরজা খোলা। বাড়িতে ঢুকে সে চাকরের নাম ধরে ডাকাডাকি করে। দোতলায় এসে দেখে মা রান্নাঘরে উপুর হয়ে পড়ে রয়েছে, গায়ে ব্লাউজ নেই, শাড়ি উঠে রয়েছে। পুলিশ নিশ্চিত নয় ধর্ষণ করার পর খুন করা হয়েছে কিনা। চাকরের বয়স 24, 2 বছর হলো কাজ করছে। সে নিপাত্তা। কাগজটা ফেরত দেওয়ার সময় বিভা বলল, কোথায় হয়েছে সেটা আর দেয়নি, কাছাকাছি হবে। আমাদেরও তো শ্যামপুকুর থানা, খোঁজ করলেই বেরিয়ে যাবে। মানুষই জানিয়ে দিল সে খোঁজ করবে। একটু পরেই টেলিফোন করলো বিভার স্বামী নির্মল। আজকের কাগজে একটা খুনের খবর বেরিয়েছে। হ্যাঁ, এইমাত্র পাশের বাড়ির মানুষই আমায় দেখালো। বলাই কি করছে? নিচে বোধহয় ঘুমোচ্ছে। দোতলার সিঁড়ির দরজাটা খিল দিয়ে দাও। আমিও তাই ভাবছিলুম। অফিসের 2-3 জন তোমার নামটা তো জানে। সুকুমার বাবু এসে খোঁজ নিলেন। খুব দুর্ভাবনায় নাকি পড়েন সকালে খবরটা পড়ে। বললেন দুপুরে কেউ থাকে না, শুধু একটা জোয়ান চাকর ছাড়া, আর মিসেস দাসকেও তো দেখতে শুনতে ভালো। না না, বলায়ের স্বভাব চরিত্র ভালো, 3 বছর তো দেখছি। স্কুল থেকে ফিরেই সৌমিত্র বলল, আজ কাগজে একটা খবর বেরিয়েছে, পড়েছি। কি বিশ্রীভাবে যে লেখে, গায়ে নাকি ব্লাউজ নেই। এই নিয়ে 2টো ছেলের সঙ্গে তর্ক হলো। আমি বললুম, এই প্যাচপ্যাচে গরমে বহু বাড়িতেই মেয়েরা দুপুরে ব্লাউজ খুলে রাখে, ওরা তা বিশ্বাস করবে না। যেতে দাও, এইসব জিনিস নিয়ে তোরা তর্ক করিস কেন? তাহলে কাগজেই বা লেখে কেন? তোমাকে তো আমার ক্লাসের 4-5 জন দেখেছে, তাদেরই যত মাথা ব্যথা। কী জন্য? এই দুপুরে একা থাকো, তাড়াতাড়ি খেতে দাও। সন্ধ্যার পর নির্মল অফিস থেকে ফিরে কোনো ভনিতা না করেই বলল, দুপুরে তুমি বরং দোতলার চাবি দিয়ে পাশের বাড়িটারে চলে যেও। একা থাকাটা মনে হচ্ছে ঠিক নয়। কলকাতায় এখন এরকম খুন খুব হচ্ছে, বিশেষত সুন্দরী বউ মেয়েদের সংখ্যাটাই নাকি বেশি। এমন করে তুমি বলো না, ভয় ধরে যাচ্ছে। বিভা গলাটা আদুরে করতে গিয়ে পারল না। সত্যি সে ভয় পাচ্ছে। নিচের থেকে বলাই, বৌদি বৌদি বলে বিভাকে ডাকছে। সে নিচে যাবার জন্য সিঁড়ির দিকে এগোতেই নির্মল বলল,
আচ্ছা, বলে দেশের ঠিকানাটা কি রাখা হয়েছে? আমি তো রাখিনি। নিয়ে রাখো, আজই নিয়ে রাখো। পরের দিন মানসী নিজেই ডেকে বিভাকে খবরের কাগজটা দিয়ে বলল, দেখুন কি কাণ্ড! ছ্যা ছ্যা, এই বয়সে অত বড় ছেলে রয়েছে, আর কিনা চাকরের সঙ্গে লটঘট। কালকের মতোই বড় বড় অক্ষরে হেডিং, চাকরের সঙ্গে বিভা দাস অবৈধ প্রণয়ে লিপ্ত ছিলেন। আপনার নাম যারা জানে তারা এটা পড়লেই প্রথমে আপনার কথাটাই, মানে এত মিল রয়েছে আপনাদের দুজনের মধ্যে। আমাদের পেছনের বাড়ির মেয়েটি স্কুলে পড়ায়, ও বলছিল। কি বলছিল? বিভার হাত পা অবশ হয়ে আসছে। এসব কি সর্বনেশে কথা! খারাপ কিছু নয়, বলছিল হেডিংটা দেখেই প্রথমে ওনার চেহারাটা চোখে ভেসে উঠল। দুজন বিভা দাসের মধ্যে শুধু তো নামেরই নয়, আশরফেরও মিল রয়েছে। আশরফের তার মানে ও বোধহয় বলতে চেয়েছে বয়স, বাড়ির ধরন, এক ছেলে, অল্প বয়সী চাকর, এইসব আর কি। উনিও ঠিক এই কথাটাই বললেন। একটা কেমন বিচ্ছিরি নোংরা ভাব এই খবরটা পড়লেই মনে জাগে, তাই না? তা তো জাগবেই, আপনি পড়ে দেখুন। বিকেলে কাগজটা নেব। এ কি বিপদে পড়লুম! কাগজটা হাতে নিয়ে বিভা ধপ করে খাটে বসে পড়ল। হতচ্ছাড়ি বিভাদার যে কী ডোবান ডুবিয়েছে! মানসী আর তার পিছনের বাড়ি মানেই তো সারা পাড়া। ঘরে ঘরে নিশ্চয়ই তাকে নিয়ে এখন কথা হচ্ছে। যদি একটা না হয়ে তার দুটো, তিনটে, চারটে ছেলে থাকতো। নির্মলই তাকে কুপরামর্শ দিয়েছিল, একটাই যথেষ্ট, তাহলে ভালোভাবে মানুষ করা যাবে। বিভা অস্থির হয়ে পায়চারি শুরু করলো। চেনা পরিচিত সবারই এখন নামটা শুনলেই তার কথা মনে আসবে। আর কি আশ্চর্য, দুপুরে সে একা থাকে, বলায়ও ছোকরা। অবৈধ প্রণয়ে লিপ্ত কথাটাই কি ভয়ঙ্কর! ফোন বেজে উঠল। বিভা ছুটে গিয়ে রিসিভার তুলল। কারোর সঙ্গে কথা বলে নিজেকে তখন একলা মনে হয় না। কে? বিভা? আমি নপিসীমা বলছি। কেমন আছো? নিমু কেমন আছে? ভালো নপিসীমা, আমরা সবাই ভালো আছি। কাগজে একটা খবর পড়ে বুকের মধ্যে কীরকম করে উঠল, দেখেছো খবরটা? ওই একটা খুনের খবর তো। হ্যাঁ, শুধু তো খুন নয়, পেছনে যে আরও সব ব্যাপার রয়েছে। নপিসীমা, আমার এখানে ওসব কোনো ব্যাপার নেই। মানে আমার সম্পর্কে আপনি, তোমার একটা চাকর দেখেছিলাম যেন, এখনও আছে? না তো, বলাইকে তো অনেক দিন হলো ছাড়িয়ে দেওয়া হয়েছে, প্রায় 6 মাস, না না 1 বছর। এখন একটা মেয়ে কাজ করছে। খুব ভালো করেছো, এইসব ছোকরা চাকরদের বিশ্বাস নেই। সৌমিত্র তো এবারই হায়ার সেকেন্ডারি দেবে। হ্যাঁ, ও অনেক দিন যায়নি, একদিন যাবো তোমাদের বাড়ি, আসবেন। রিসিভারটা রেখেই বিভা শিউরে উঠল। নপিসীমা এসে তো বলাইকেই দেখবেন। খাটে বসে বিভা কপালে হাত দিল। ঝিমঝিম করছে সারা শরীরই। আবার ফোন বাজলো। বিভা ছুটে গেল। আমি নির্মল। সিঁড়ির দরজা দিয়েছ? হ্যাঁ, কাল যে বললুম বলে দেশে ঠিকানাটা নিয়ে রাখতে। নিয়ে রাখছি। এখন নয়, এখন নয়। ও এখন নিচে একলা রয়েছে, এইসব দরকারি ব্যাপারে কেন যে ভুল হয়। নির্মলের স্বর বিরক্তিতে ঝাঁঝালো। হঠাৎ বিভারও মাথা গরম হয়ে উঠল। সে রুক্ষস্বরে বলল, কেন, নিচে এখন গেলে কি সর্বনাশটা হবে শুনি? বলাই খুব ভালো ছেলে। বিভা দাসকে যে খুন করেছে সেও খুব ভালো ছিল বিভা দাসের কাছে। রিসিভার রাখার শব্দটা খটাং করে বিভার কানে আঘাত করলো। চোখ বুঝে দাঁড়িয়ে সে টলতে লাগলো। হাত বাড়িয়ে দুপা এগিয়ে খাটের বাজু ধরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল খবরের হেডিংটার দিকে। সৌমিত্র ফিরে যথারীতি খেতে দাও বলে আজ মায়ের কাছে আর এলো না। বিভা শূন্য দৃষ্টিতে জানলার বাইরে তাকিয়ে বলল, নিচে বলের কাছ থেকে চেয়ে খেয়ে নে। আচ্ছা দাদা, আমি এনে দিচ্ছি। না, সৌমিত্র প্রায় চিৎকার করে উঠল। তোমাকে নিচে যেতে হবে না, আমি যাচ্ছি।
বিভার ঠোঁট কাঁপতে শুরু করলো। সে বারান্দায় গিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইল। আশেপাশের বাড়ির লোক, রাস্তার লোক তাকে দেখুক। সে খুন হয়নি, অবৈধ প্রণয়েও লিপ্ত নয়। বিড়বিড় করে বলল, এই দেখুন আপনারা, আমি একাই। অফিস থেকে ফিরে নির্মল রোজকার মতো সোজা দোতলায় না উঠে বলাইয়ের সঙ্গে কথা বলতে শুরু করলো। বিভা নিচে নেমে আসছিল। দুজনের গলা শুনে সিঁড়িতে দাঁড়িয়ে পড়ল। আমি কি করলুম দাদা যে ছাড়িয়ে দিচ্ছেন? এখন আমি কোথায় কাজ খুঁজব? এই মাসটা সময় দিন। না না, কালই এবারে ছাড়ো। বললুম তো এখন অসুবিধে আছে তোকে রাখার। মুশকিল কেন হবে? পুরো মাসের মাইনেই তো দেবো বললুম। সিঁড়ির দিকে নির্মলের জুতোর শব্দ এগোতেই বিভা দোতলায় উঠে গেল। বারান্দায় বসেছিল বিভা, দুটি ঝি কাজে যাচ্ছে। এখন কলে জল আসার সময়। ওদের দেখে বিভা দোতলা থেকে চেঁচিয়ে বলল, ওগো মেয়ে, একটু দাঁড়াও না। ওরা দুজন একবার থমকে আবার চলতে শুরু করলো। একেবারটি শোনে না, কাজ করবে আমাদের বাড়ি। ওগো শোনোই না। ঝি দুজন দাঁড়ালো না, শুধু একজন অপরজনকে বলল, 6 মাসে 5 জন কাজ করেছে, একজনও 10 দিনের বেশি টিকলো না। মাথাটা কীরকম খারাপ হয়ে গেছে বউটার।